যে ইলেকশনস হয়েছে, কিন্তু আমি পার্লামেন্টারি প্রসিডিংস যখন দেখি আর ক্যাবিনেটকে যখন সামনে রাখি, তখন কিন্তু আমি দেখি যে ক্যাবিনেটের মধ্যে, সংসদের মধ্যে ক্যাপাসিটি নাই এবং ডেপথ নাই এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য। এই দেশে অনেক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, উই ডোন্ট হ্যাভ ব্যাংক, ফিস্ক্যাল সমস্যা আছে, রেগুলেটরি সমস্যা আছে। অর্থনীতি যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে কিন্তু দিস নেশন উইল গো নো ওয়ের। নাম্বার ওয়ান, আমরা একটা বাজেট দিয়েছি। তোমার ইকোনমিক্স তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? বাজেটে আমরা 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছি। এর মধ্যে আমরা ডেফিসিট আমাদের হচ্ছে 2,48 বা সামথিং থাউজেন্ড কোটি টাকা আমাদের ডেফিসিট। আমরা কি বলছি যে আমরা 6,30,000 কোটি টাকা ইন্টারনাল রেভিনিউ জেনারেশন করব। অর্থাৎ আমার দেশের মধ্যে থেকে এই টাকাটা উঠবে। টাকা ওঠার খাত কি? এক হচ্ছে ইনকাম ট্যাক্স, আরেকটি হচ্ছে ডিউটিস অ্যান্ড ভ্যাট। এর মধ্যে তোমার যেটা ইনকাম ট্যাক্স আছে সেটা খুব স্মল পোর্শন, ভেরি স্মল। ম্যাক্সিমাম তোমার আসবে ফ্রম ডিউটিস অ্যান্ড ভ্যাট। এই ডিউটিস অ্যান্ড ভ্যাট থেকে যদি আনতে হয়, তাহলে ব্যবসা বাণিজ্য ভালো করতে হবে, জন্য তোমার ইম্পোর্ট এক্সপোর্ট সব চলতে থাকে, কাস্টমস ডিউটিস রিয়েলাইজ করতে থাকে, ভ্যাট যেন আমরা পেতে পারি। এইটা আমার মনে হয় না যে পসিবল হবে। কেননা বিকজ আমাদের কলকারখানা বন্ধ হচ্ছে, নতুন কলকারখানা আমরা এস্টাবলিশ করতে পারছি না, এবং লার্জার স্কেলে এই টাকাটা তুলতে হলে আমাদেরকে কিন্তু বড় কারখানা লাগাতে হবে। গার্মেন্টস ইজ নট দি কারখানা যে তোমার এইটাকে এত তুলে দেবে। হ্যাঁ, গার্মেন্টসের ধরো তুমি যদি 100 টাকা এক্সপোর্ট করো, তাহলে তার এগেনস্টে 60 টাকা তোমাকে ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে? নাও দিস ইম্পোর্ট গোজ ইনটু ইসের মধ্যে, ওই বন্ডেড ওয়্যার হাউসে থাকে এটা, সেখান থেকে তুমি নিয়ে কাজ করো আর এক্সপোর্ট করে দাও। দিস ডাজ নট গিভ ইউ ডিউটি, কিছুটা ভ্যাট হয়তো পাবা, বিকজ বন্ডেড ওয়্যার হাউসে আছে। এইখান থেকে যদি আমি চুরি করে বিক্রি করে দিই, তাহলে তুমি ডিউটিস রিয়েলাইজ করতে পারবা। সো এই যে খাত। সেকেন্ড, তুমি বলছো যে আমার যে ডেফিসিটটা আছে 2,38,000 কোটি টাকার, এই ডেফিসিটটা তুমি কোত্থেকে আনবা? তুমি বলছো যে ব্যাংকিং ইনস্টিটিউশনস থেকে তুমি নিবা, তুমি বন্ড ইস্যু করবা, ইসলামিক সুকুক ইস্যু করবা, এইগুলি দিয়ে তুমি এই টাকাটা রেজ করবা। সো অ্যাকচুয়ালি আমি যে পজিশন দেখছি, তোমার বড় বড় কলকারখানা চলছে না, বন্ধ হয়ে আছে, ঠিক আছে? ইউ গো টু বসুন্ধরা গ্রুপ, ইউ গো টু ওরিয়ন গ্রুপ, ইউ গো টু এই যে বড় বড় আরও যে গ্রুপসগুলি আছে, কনফিডেন্স গ্রুপ অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এদের কারখানাগুলি বন্ধ হয়ে আছে, এই কারখানাগুলি চলছে না। ধরো সিমেন্ট টিমেন্ট এইগুলি, রড, লোহা তোমরা জানো রডের একটা বড় ব্যবহার হয়, এইটা প্রায় 12-13 হাজার টাকা টন প্রতি বেড়ে গেছে, ইউসি। সো আমাদের এই যে প্রবলেমস, এই যে অর্থনৈতিক প্রবলেমস আছে, এটা যদি রিজলভ না করতে পারি, তাহলে কি হচ্ছে? আনএমপ্লয়মেন্ট হচ্ছে, বেকারত্ব বাড়ছে। আমাদেরকে যে প্ল্যানিং করতে হবে সেটা হলো যে 7.5 লক্ষ প্রত্যেক বছরে জব মার্কেটে আসছে, অর্থাৎ গ্র্যাজুয়েটস হচ্ছে 7.5 লক্ষ, যার মধ্যে 4 লক্ষ সামথিং হলো ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে আসছে। কোয়েশ্চেন ইজ যে এই যে আমাদের যে জব মার্কেটটা আছে, ওদেরকে কি আমরা তৈরি করছি আমাদের জব মার্কেটের জন্য? তা তো না। ওরা তো একটা পেপার ডিগ্রি নিয়ে চলে আসতেছে, আইসা খুঁজতেছে, জব খুঁজতেছে। এখন ওকে কি জব দিবা তুমি? বুঝি? সো
ওর তো ওই ধরনের মেধা ডেভেলপ করে নেই, ম্যাক্সিমামের কথা আমি বলছি। ওরা কোনো ক্লাসও করে নাই, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি ডিফারেন্ট কলেজে পড়ে, কেউ নাইটে পড়ে, কেউ ইভিনিংয়ে পড়ে, কেউ সকালে শিফট করে। সো আমাদের এই সিস্টেমের একটা সমস্যা আছে, বিরাট সমস্যা। অথচ পৃথিবীতে আমাদের জনগণকে আমাদের পাঠানোর অনেক স্কোপ আছে। বিকজ পুরা ইউরোপ কিন্তু গ্রে হয়ে গেছে, মানে সাদা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। জাপানে বুড়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। এই যে শহরগুলি আছে বা ওইখানে যারা বসবাস করেন, এদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি। কিন্তু এই সার্ভিস প্রোভাইড করতে হলে আমাদেরকে ওই ধরনের ট্রেনিং, ভাষা, তোমাকে আমি শুনেছি তারেক রহমান সাহেব বলেছেন যে আরেকটি ভাষা ওদেরকে শেখানো হবে। সো ওইটাও আমাদেরকে দেখতে হবে। ওনার মাইন্ডে কি আছে আমি জানি না, বাট আমার মাইন্ডে যেটা আছে, যেটা আপনাকে যদি এদেরকে ইউরোপের দিকে ঠেলতে হয়, তাহলে কিন্তু আপনাকে পার্টিকুলারলি ফ্রেঞ্চ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড জার্মান, এই দুইটা ভাষা ওদেরকে শিখতে হবে। এই দুইটা ভাষা যদি শিখে, তাহলে ইন অ্যাজ মাচ অ্যাজ স্প্যানিশ অ্যান্ড ইটালিয়ান ইজ কনসার্ন, এইটা মোটামুটি কাছাকাছি ভাষা, এটা ওরা নিজেরাই শিখে যেতে পারবে। তারপরে ধরো এখান থেকে যারা যাবে তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দিতে হবে, নকশা পড়ার। ধরো আমি কার্পেন্টার, আমি এক ধরনের ট্রেনিং নেব। আমি প্লাম্বার, আমি এক ধরনের ট্রেনিং নেব। তোমাকে ম্যাপস পড়তে হবে যে পাইপস টাইপস কোন দিক থেকে গিয়েছে। এইসব ট্রেনিং এইখানে যদি আমরা করাতে পারি, তাহলে আমাদের ছেলেপেলেরা বিদেশে গিয়ে খুব ভালো করতে পারে। বিকজ একটা জিনিস খেয়াল রাখবা, যে আমাদের ছেলেপেলেরা খুব ইন্টেলিজেন্ট, কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা কিন্তু ওদের ব্যবসা করারও একটি ঝোঁক আছে আমাদের ছেলেপেলে। তারা যখন যায় বাইরে, আমি অনেক জায়গায় দেখেছি, হয়তো তারা একটা চাকরি করছে, তারপরে হয়তো গাড়ি ওয়াশ করছে। পরে দেখছি যে তারা হয়তো এই কষ্ট করে একটি খুব ছোট্ট দোকান করে ফেলেছে। ধরো এখন তুমি যদি মক্কা মদিনায় যাও, তুমি দেখবা যে মোস্ট অফ দিস ক্লোদিং স্টোর্স বা যেগুলি আছে, এইসব বাঙালিরা চালাচ্ছে। তারপরে ধরো তোমাদের যে আছে, কি বলে, ওই যে রেস্টুরেন্টসগুলি যে আছে, হ্যাঁ, ইভেন ইউরোপে তুমি দেখবা যে মোস্ট অফ দি রেস্টুরেন্টস এইগুলি বাঙালির রেস্টুরেন্ট, যেটাকে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলি, ওইগুলি কিন্তু সব বেসিক্যালি বাঙালিদের রেস্টুরেন্ট, ঠিক আছে, বাঙালিরা চালায়। সো আমাদেরকে এই জিনিসগুলি খুব প্ল্যানিংয়ের সাথে করতে হবে। আদারওয়াইজ আমাদের অর্থনৈতিক যে প্রবলেমটা আছে, এইটার থেকে আমরা বের হতে পারবো না। ব্যবসাগুলি বন্ধ হয়ে গেছে, অনেক আনএমপ্লয়মেন্ট আছে। তারপরে তুমি কি করছো, এখন এই গভর্নমেন্ট ব্যবসায়ী যারা গুড ট্যাক্স পেয়ার্স, যারা রেগুলার ট্যাক্সেস দিচ্ছে, ওদের কোনো বাকি নাই, কোনো চুরি নাই, চামারি নাই, তাদের এখানে বন্দুক রেখে তুমি বলছো যে আপনি আরও এত টাকা দেন। বুঝি? সো ওরা কীভাবে করবে ব্যবসা? তারপরে তোমার রেগুলেশনস, আমাদের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, এইটা চেঞ্জ করতে হবে। আইদার উই আর ওভার রেগুলেটেড। ধরো তুমি স্টক মার্কেটকে ধরো, স্টক এক্সচেঞ্জ, সেকেন্ডারি মার্কেট যেটা, অনেক বিদেশি আছে তারা এখানে ইনভেস্ট করতে চায় সেকেন্ডারি মার্কেটে, কিন্তু সেকেন্ডারি মার্কেটের মধ্যে তো নাই, ডেপথ নাই। মানে এই যে সামনে সামনে যা দেখতেছো, ভিতরে তো খুব ডেপথ নাই। তো ভিতরে ডেপথ নাই, আমাদের কোম্পানিজও কম আছে স্টক মার্কেটে। তারপরে যে স্মলার কোম্পানিজ, ছোট ছোট কোম্পানিজ আছে, এদের উপরে রিসার্চ করতে হবে আমাদেরকে, যারা যদি এটাকে নিয়ে যেতে হয়। ছোট ছোট কোম্পানিজকে মার্জ করতে হবে, যেন ওদের ক্যাপিটাল বেসটা যেন বাড়িতে পারো। সো নানান ধরনের কিন্তু আমাদের সমস্যা আছে, বাট পিপল ডু ওয়ান্ট টু ইনভেস্ট। এখন ধরো তুমি বিদেশি যদি বিনিয়োগ এখানে আনতে চাও, বিদেশি বিনিয়োগ আনতে হলে তারা কি দেখবে? তারা তোমার রেগুলেশনস দেখবে, তারা দেখবে যে কস্ট অফ ডুইং বিজনেস কত আছে, তোমার কত কস্টিং হচ্ছে। তোমার যদি কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি হয়, দে উইল নট কাম। তারপরে তারা তোমার লেবার লস দেখবে। তারপরে ওরা দেখবে যে আমার সাথে যদি সরকার হোক বা আমার
লোকাল পার্টনারের সাথে যদি আমার কোনো প্রবলেম হয় বা অন্য অন্য সংস্থার সাথে যদি প্রবলেম হয়, তাহলে এটা রেজলিউশন কিভাবে হবে? ইয়েস, আরবিট্রেশনে সব অ্যাগ্রিমেন্টে আরবিট্রেশন ক্লজ থাকে, আরবিট্রেশনে হবে, কিন্তু আরবিট্রেশনের পরে যখন কেউ গিয়ে চ্যালেঞ্জ করে এটাকে হাইকোর্টে বা নিচের কোর্টে বা যেখানেই চ্যালেঞ্জ করুক, এইটা আবার নিষ্পত্তি হতে 8, 10, 6 বছর লেগে যায়। সো আমরা এই যে কোর্টেও আমরা প্রায়োরিটাইজ করতে পারি না যে কোন কোন মামলা আমি দ্রুত শুনব, কোন কোন মামলা আমি তারপরে শুনব। এই যে প্রায়োরিটাইজ করা, এই যে ক্লাসিফাই করা যে কোনটা শুনব, এইটা একটা প্রবলেম আছে। তারপরে তোমার ব্যুরোক্রেসির ডিসঅনেস্টি আছে। তুমি এসিসিতে যাদেরকে বসাচ্ছ ওইখানে ডিসঅনেস্টি আছে। এই যে রেগুলেটর্স যারা আছে, তুমি ইন্স্যুরেন্সের যে ইডরা আছে সেখানে প্রবলেমস আছে। ঘুষ 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 তো কম করতে হবে তোমাকে। হ্যাঁ, সো নানান জটিলতা আছে। এই জটিলতা, তারপরে তোমার ইনফ্রাস্ট্রাকচার নাই। তোমার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার তোমার ফরেন ইনভেস্টমেন্টের জন্য সেটা তোমার নাই। তোমার বিদ্যুতের প্রবলেম আছে, তোমার গ্যাসের প্রবলেম আছে। আমি বুঝলাম না যে আমাদের শেখ হাসিনার সময় যে 28-30